বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গতকাল গিয়েছিলাম একটা জরুরি কাজে বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পর অনেক কিছুরই পরিবর্তন দেখতে পেলাম। এই যে আমাদের যে স্কুলটা, পুকুরটা, সেটার পাশে আসলাম। এসে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। অতীতের স্মৃতি খুব মনে পড়ল। এই বিদ্যালয়টা আমাদের ওই পাশে নতুন করে আবার সরকার এই জায়গাটা আমাদের কাছ থেকে নিয়ে গেছে নতুন করে। ওই জায়গার সাথে এইটাকে সংযুক্ত করে আমাদের পুকুরের অর্ধেক অংশটা নিয়ে গিয়ে আবার নতুন করে বিল্ডিং তৈরি করতেছে। আমার বাবা এই প্রাইমারি স্কুলটা দিয়ে গেছে, আর আমার চাচাতো ভাই ওই পাশে কারিগরি কলেজ দিয়েছে। এই যে এটা কারিগরি কলেজ, আর এই মাঠ। তো এই স্কুলে আমরা ছোটোবেলা পড়াশোনা করেছি। তো অনেক স্মৃতি, যার কারণে আজকে ভাবলাম যে আমাদের ভূঁইয়া বাড়ির সম্পূর্ণ চারপাশ এবং আমাদের পরিবেশ, বর্তমান অবস্থান তুলে ধরব। তো সেই জন্য আমি আজকের এই ভিডিওটা করেছি। এই যে আমাদের যে নতুন বিল্ডিংটা হয়েছে স্কুলের, প্রাইমারি স্কুলের, সেটা আমাদের পুকুর ছিল। তো এই পুকুর থেকে আমরা অনেক মাছ পেতাম, গোসল করতাম। কিন্তু এই পুকুরের অর্ধেক অংশ আবার নতুন করে সরকার নিয়ে গেল। কেন নিয়ে গেল বুঝতে পারিনি। তো আশা করেছিলাম যে আমার বাবা যে জায়গাটা দিয়েছে সেই জায়গার উপরে স্কুলটা থাকবে, সেটা আমরা অলরেডি দিয়েছি। কিন্তু এই জায়গাটা আমরা দেইনি। তারপরেও সরকার এই জায়গাটাকে অর্ধেক অংশ নিয়ে পুকুরটা ভরাট করে এখানে বিল্ডিং তৈরি করতেছে। তো অনেক স্মৃতির কথাই মনে পড়েছে। এই পুকুরটা আমাদের বহু পুরনো আমলের, বাপদাদার আমলের ছিল। বিরাট বড় পুকুর। অর্ধেক পোর্শন আমাদের চাচার আর অর্ধেক পোর্শন আমাদের। তো আমাদের অংশটুকু সম্পূর্ণটাই স্কুল নিয়ে নিল। কেন নিল, কিভাবে নিল সেটা জানি না, সেটা আল্লাহ মালুম, জানি না। তো যাই হোক, পুকুরটা আমি আপনাদের দেখালাম। এখন আমি চলে আসলাম আমাদের বাড়ির সামনে। এটা আমাদের পুরনো মাটির ঘর। আগে যখন ছিল আমাদের মাটির ঘর, 4টা মাটির ঘর ছিল আমাদের। তো সব ভেঙে এখন একটা মাটির ঘর আছে, আর বাকিটা এই যে ওই পাশে বিল্ডিং তৈরি করেছি একতলা। আর এটা আমাদের সামনের অংশটা মাঠ ছিল, এখানে আমরা সবাই খেলাধুলা করতাম। তো এখন যেহেতু আমাদের চাচাদের একটা অংশ হয়ে গেছে, আমাদের একটা অংশ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। আগে একসাথে ছিল, বিরাট বড় জায়গা ছিল। আর এই যে আমাদের এখানে একটা সুন্দর বাগান ছিল, এখন বাগান নেই, শুধু 2টা গাছ আছে, ফুলের গাছ, একটা রঙ্গন, একটা কামিনী। কারণ বাড়িতে আমরা কেউ থাকি না, আমরা কেউ না। আর যেহেতু আমাদের ভাই নাই, সুতরাং এইগুলো দেখাশোনা করারও কেউ নেই। তালা দিয়ে চলে আসি ঢাকায়, আবার যখন যাই তালা খুলে ঘরে ঢুকি, বাস এইটুকুই। তো জীর্ণ শীর্ণ হয়ে আছে বাড়ি, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই, কারণ এগুলি করারও মানুষ নাই। আর যেহেতু গ্রামের বাড়িতে অনেক গাছপালা থাকে, সেই থেকে অনেক ময়লা লতা পাতা এগুলো স্তূপ হয়ে যায়। তো সেইগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করারও কেউ থাকে না। আমরা যখন যাই তখন আমরা কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাছাড়া এমনি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। আর আমার আম্মা বৃদ্ধ হয়ে গেছে, আম্মা একা থাকতে পারে না দেশে, তাই আম্মাকে ঢাকা নিয়ে আমাদের কাছেই রাখি। তো এইটা হলো আমাদের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা আমাদের বাবা যে বাজারটা দিয়ে গিয়েছিল সেই বাজারটাতে আমরা যাই। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা আমাদের পাশের প্রতিবেশী একটা মসজিদ, হাজিপাড়া বলে, ওনারা দিয়েছে। তো যাচ্ছি আমি পথে, পাশেই আমাদের এক চাচার বাড়ি।
তো এখানেও গেলাম, এরাও সবাই বাইরে থাকে, দেশে কেউ থাকে না, ওরা মাঝে মাঝে আসে, এসে একদিন 2 দিন থাকে আবার চলে যায়। তো এই যে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তার 2 পাশে ছিল জঙ্গল, গভীর জঙ্গল। এখন সেই জঙ্গল আর নাই, কেটে সবাই বাড়িঘর করে ফেলেছে। কিছুটা আংশিক অংশ আছে, তাও অনেকটা খোলামেলা হয়ে গেছে। আগে আমরা সন্ধ্যা হতেই আমরা এখান দিয়ে যেতে পারতাম না ভয়ে, এতটা অন্ধকার থাকতো। তো এখন এসে গেলাম আমি আমাদের বাজারে। এটা আমাদের পারিবারিক গোরস্থান। এখানে আমার বাবা, দাদা, চাচা, আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদের কবর দেওয়া হয়েছে। তো এই যে এক বাজার, এই বাজারটা আমার বাবা দিয়ে গেছে, আইনজ ভূঁইয়া সাহেব। এটাকে বলা হয় আমাদের ভূঁইয়া বাড়ি। ভূঁইয়া বাড়ির চারপাশের এরিয়াটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের বর্তমান অবস্থানটা কি সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। আগের স্মৃতি কিছুই নেই। আগে যে একটা গ্রামের বাড়ি, গ্রামের পরিবেশ, সেটা এখন আর নাই। এখন বর্তমানে একটা পরিত্যক্ত অবস্থার মতো আছে। যত্ন করার কেউ নাই, সবাই বাহিরে থাকে। মানে গ্রামে খুব কমই মানুষজন আছে, সবাই বিদেশে। এটা আমাদের বাজার। তো আমি যে সকালে এসেছি, এত সকালে বাজার বসে না এবং দোকানপাটও খোলে না, তাই সব দোকানপাট বন্ধ, 2-1টা দোকান খোলা শুরু করছে। তো আমি খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ি বের হয়ে গেলাম, যে আমাদের ভূঁইয়া বাড়ি এবং আমাদের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখব আর ভিডিও করব, স্মৃতি ধরে রাখব যে কি ছিল আমাদের আর এখন কি অবস্থা হয়েছে। যদিও এখন ডিজিটাল যুগ, প্রযুক্তির যুগ, তারপরেও আমাদের বাপদাদার আমলে আমাদের এই বাজার, এই বাড়ির যে ঐতিহ্য এবং যে মানে মানুষজন এত ছিল, এখন আর গ্রামে সেই রকম মানুষ নেই। মানে নীরব নিরিবিলি একটা পরিবেশ। তবে সেটা কালের মানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বর্তমান অবস্থানটা। এই অবস্থান দেখলে বোঝা যায় যে আগে কী ছিল। এখানে এই যে রাস্তাটা, আমি যে রাস্তাটাতে আসলাম, এটা হলো আমাদের উত্তরপাড়ার একটা রাস্তা। এখানে কোনো রাস্তাই ছিল না, জঙ্গল আর জঙ্গল। এখন জঙ্গল কেটে মানুষ বাড়িঘর করে ফেলেছে, এখন আর বোঝাই যায় না। এটাও আমাদের একটা প্রতিবেশী কাকার বাড়ি, এরাও সবাই বাহিরে থাকে। বাসায় হয়তো একজন আছে, মা আর একটা সন্তান নিয়ে থাকে। কিন্তু এই যে দেখুন, বাড়িটা খুব পরিত্যক্ত অবস্থায় আছে। এত যত্ন কে করে? আর গ্রামের এত জায়গায় এত বাড়ি, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাও কষ্টকর। যার কারণে বাড়ি হাজার সুন্দর করলেও সেটার চারপাশের পরিবেশ পরিস্থিতি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, দেখাশোনার কেউ না থাকে, তাহলে পরিত্যক্ত বাড়ির মতোই মনে হয়। তো আমি হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে অবশেষে আরেকটা কাকার বাড়ি গেলাম। এরাও সবাই বাইরে থাকে, বাসায় কেউ থাকে না, মানে সব বাহিরে। সবাই বাড়িঘর মোটামুটি করেছে, কিন্তু বাইরে থাকে। আর এই সব জায়গায় তখন বাড়িঘর ছিল না, এগুলো সব খোলা মাঠ ছিল, ফসলের জমি ছিল। এখন মানুষজন বাড়ার কারণে, জনসংখ্যা বাড়ার কারণে, পরিবারের লোক সংখ্যা বাড়ার কারণে বাড়ি বিভিন্ন সাইডে নিয়ে তৈরি করেছে। এটা আমাদের এক কাকার বাড়ি, কানন্দের বাড়ি আমরা যাকে বলি। ওদেরকে ছোটোবেলা থেকেই আমরা একসাথে মিলেমিশে থাকতাম। তা এটা আমার আরেকটা কাকার বাড়ি। তো ওনারও এক ছেলে এক মেয়ে, উনিও ঢাকা থাকেন। কিছুদিন আগে ওনার ওয়াইফটা মারা গিয়েছেন, খুবই একটা মর্মান্তিক ট্র্যাজেডি। তো কেউ থাকে না, সব পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো এইগুলি আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম আর ছোটোবেলার কথা মনে পড়তে লাগলো। ছোটোবেলায় এই বাজারে কত এসেছি, এই বাজারে প্রতি সোমবার বৃহস্পতিবার জমতো, কি বিরাট বড় বাজার ছিল, কত কিছু আসতো, কত কিছু কিনতাম, কত যে ভালো লাগতো। তারপর চলে গেলাম আমি যে শেখের বাজারের যে রাস্তাটা, সেই রাস্তার দিকে। ওই পাশে হলো হিন্দু পাড়া আর এই পাশে ছিলাম আমরা মুসলমান পাড়া। তো এই হিন্দু পাড়ার সাথে আমাদের নিবিড় সম্পর্ক ছিল। আমরা সবাই
একসাথে হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে বাস করতাম। তো ওই হিন্দু পাড়া সংগ্রামের সময় অনেক লোক ভারতে চলে গিয়েছিল। যারা গুটি কয়েক ছিল তারাও এখন অনেকেই গ্রামে থাকে না, বাহিরে থাকে। সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের কারণে চলে গেছে। বাড়িতে এখন গ্রামের বাড়িতে কেউ থাকে না বললেই চলে, দু একজন থাকে, খুব কম। তাই এলাকাটা খুব মানে থমথমে। রাস্তাঘাট হয়েছে, বিভিন্ন জায়গার মানুষজন চলাচল করেন, কিন্তু স্থানীয় যে লোকজন যে আগে ছিল ঐতিহ্য, আগের যে মানে মানুষের যে একটা কোলাহল ছিল সেই জিনিসগুলো এখন আর খুব বেশি একটা নেই। এটা আমাদের একটা জায়গা, আমাদের নিজস্ব, আমার বাপ চাচার জায়গা পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। ওই যে ঘরটা দেখা যাচ্ছে এটা একটা ডাক্তার বাড়ি। এখানে আমরা যেতাম, ওখানে দুর্গাপূজা হতো, আমরা দেখতে যেতাম ছোটবেলা, খুব ভালো লাগতো। আর এত গাছপালা ছিল না, ওই পাশে ছিল বিরাট বড় খাল, সেই খাল ভর্তি ছিল পানি, থই থই করতো। আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা আমার বাবার ছিল এককালে, তা আমার বাবা মনে হয় বিক্রি করে ফেলেছে। তো এই জমিটাতে যখন বর্ষাকাল আসতো পানিতে থই থই হতো, আবার যখন শীতকাল আসতো পানি থাকতো না, অজস্র মাছ পাওয়া যেত। আর এত এত মাছ নিয়ে যেতাম আমরা এখান থেকে, লোকজন দিয়ে মাছগুলো ধরা হতো আর বাড়িতে নিয়ে যেত আব্বা। আর কি ভেলা, যে চারপাশে ভেলা বসতো জেলেরা, আর এখান থেকে আমরা তাজা মাছ সকালবেলা এসেই ব্যাগ ভরে নিয়ে যেতাম। সেই দিনগুলো এখন আর নেই, এখন আর মাছও পাওয়া যায় না, খালটাও শুকিয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর এই যে এইটা ব্রিজ, এটা আগে একটা পুরনো ব্রিজ ছিল, ভেঙে গেছে, এখন নতুন করে এই ব্রিজটা করেছে। এখানে এসে আমরা এই মাছগুলো নিয়ে যেতাম ভেলা থেকে, জেলেরা এইভাবে মাছ ধরতো। আর এই খালটা ছিল বিরাট বড়, স্রোতে ভাসা ছিল, মানে নামা যেত না এই অবস্থা ছিল এই খালটার। এখন কেমন হয়ে গেছে, গাছপালায় ভরে গেছে, মানুষজন নাই, সব চলে গেছে। অনেকে হিন্দুরা, অধিকাংশ হিন্দুরা এই বাড়ি টাড়ি বিক্রি করে সংগ্রামের সব ভারতে চলে গেছে। তারপরে যারা ছিল তারা আবার বড় হয়ে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় চলে গেছে। অনেকে বাড়ি বিক্রি করে দিয়েছে, অনেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তারা বাহিরে থাকে। তো আমি আর ওইদিকে গেলাম না, এই পর্যন্তই গেলাম, গিয়ে অনেকক্ষণ ব্রিজটাতে দাঁড়িয়েছিলাম, চারপাশের দৃশ্যগুলো দেখতে লাগলাম, আগেকার স্মৃতিগুলো মনে পড়ছিল। আবার ব্যাক করে আসলাম। এখন আমি যাব আমাদের যে বাজারের যে সামনের একটা অংশ, একটা মোড় বলে, সেই মোড়ের কাছে আসলাম। এখানে অনেকগুলো হোটেল হয়েছে, দোকানপাট হয়েছে, এখানে মোটামুটি বেশ একটু জমজমাট পরিবেশ হয়েছে। তো ভাবলাম যে সকালবেলা যেহেতু এসেছি, একটু গরম গরম পরোটা, মিষ্টি এগুলো কিনে নিয়ে বাসায় গিয়ে নাস্তা করব। যেহেতু আমরা আসছি, আমি আর আমার একটা ছোট বোন আসছি, বাড়িতে কেউ থাকে না, রান্না করে ঢাকা থেকে নিয়ে এসেছিলাম রাতে, সেগুলো খেয়েছি। এখন সকালবেলা নাস্তাটা সেরে আবার চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো দেখলাম যে কিছু পিঠাও তৈরি করতেছে, তো এখান থেকে কিছু পিঠা নিলাম, ভর্তা নিলাম, তারপর পরোটা, ডিম ভাজি এগুলো নিয়ে বাড়ি যাব। তো তার ভিতরে ভাবলাম যে ওরা নাস্তাটা রেডি করুক, আমি বললাম যে রেডি করো, আমি একটু হিন্দু পাড়া থেকে ঘুরে আসি। ওখানে আমার অনেক বান্ধবীরা ছিল, যাদের সাথে আমি একসাথে লেখাপড়া করেছি, যদিও তারা নাই, কিন্তু তাদের বাড়িটা এখনও আমার দেখতে ইচ্ছা করে, তারা কেমন আছে, তাদের কে বেঁচে আছে, কে কোথায় আছে জানতে ইচ্ছে করে। তাই এই চিন্তা করলাম যে ওরা ওরা বলতেছে যে একটু দেরি হবে, আমি বললাম তাহলে তোমরা দেরি করো, আমি এই ফাঁকে একটু ঘুরে আসি তোমাদের পাড়া থেকে। এবং যার কাছ থেকে আমি নাস্তা নিচ্ছি সেও একজন হিন্দু ছেলে, তার নাম মানিক। তো ও বলল যে আপা একটু ওয়েট করতে হবে, আপনি একটু ঘুরে আসুন, আমি রেডি করি। তারপর চলে গেলাম আমি হিন্দু পাড়ার দিকে। যেতে যেতে পথেই দেখা হলো এক বান্ধবীর ছোট বোন শিখার সাথে। তা ওরও স্বামী মারা গিয়েছে, তো ওর সাথে অনেক কথা বললাম।
অনেক সুখ দুঃখের কথা বললাম, ওদের বোনদের কথা বললাম, ওরা কে কোথায় আছে জিজ্ঞাসা করলাম। ওরা সকালবেলা হিন্দুরা উঠেই ওরা কাজ শুরু করে দেয়, তেমনি তো গেলাম ওখানে ওদের বাড়িতে। তো ওই রকমই, সেই রকম আগেকার হিন্দুদের বাড়ি যে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি একটা পাড়া ছিল, সেই রকম আর নেই এখন। খুবই একটা মানে জঙ্গলের মতো হয়ে গেছে। এখানে একটা মন্দির নতুন করে তৈরি করেছে। আগে সবার যারা হিন্দু বড়লোক ছিল, ডাক্তার বাড়ি, তারপরে অনিলবাবুর বাড়ি, এরা নিজেরাই দুর্গাপূজা করতো। এখন আর্থিক সামর্থ্য তেমন তাদের নাই, অনেক খরচ। সেই জন্য তারা এখন সবাই মিলে একটা পূজার আয়োজন করে এখানে বছরে, এখানেই সবাই কাজ করে। তো এটাও দেখলাম। আর যে মহিলাটার সাথে দেখা হলো, কথা বললো, সেই মহিলাটা হলো ডাক্তার বাড়ির ডাক্তার সাহেবের বড় ছেলের বউ। এই ডাক্তার সাহেব আমাদের পারিবারিক ডাক্তার ছিল। কোনো কিছু হলেই ওনার কাছে ছুটে আসতাম। উনিও আমাদের বাড়ি যেত, চিকিৎসা করত। বেশ ভালো ছিলেন উনি। ওনার নাম ছিল বজেন্দ্র ডাক্তার। তা আমরা তাকে অনেক শ্রদ্ধা করতাম, অনেক ভালোবাসতাম, অনেক ভালো লোক ছিল। তার ছেলে মেয়েগুলো বেশ প্রতিষ্ঠিত হয়েছে, সবাই বিভিন্ন জায়গায় কাজের মাধ্যমে চলে গিয়েছে এবং কেউ ব্যবসা করছে। আর একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো তো এইভাবেই মানে হিন্দু পাড়াটা এখন আছে বর্তমানে। অধিকাংশ ছেলে মেয়েই বাড়ির বাহিরে থাকে, গ্রামে থাকে না। তো গ্রামে এখন যারা মুরব্বীরা আছেন তারাই একটু দেখাশোনা করতেছেন মোটামুটি। আর এখন যার বাড়িতে আসলাম সে আমার একটা বান্ধবীর বড় বোন, ওর নাম লক্ষ্মী। আর ওই যে মহিলাটা দেখতে পাচ্ছেন উনি আমার একটা কাকি হয় সম্পর্কে। ওর ছেলে মেয়ে আমার ঢাকায় এসে আমার বাসায় আসতো, বেড়াতো। আর ও হচ্ছে বিষ্ণুর বউ। ও বিষ্ণু আমার ছোটো ভাইয়ের মতো, ও বিষ্ণুর মা, কাশীনাথের মা। তাদের বাড়ি গেলাম, তাদের বাড়িতেও অনেক গিয়েছি, অনেক খেয়েছি। অনেক ভালো মানুষ। এরাও পড়াশোনা করে দেশের বাহিরে থাকে, মানে মানে ঢাকার ভিতরে থাকে, কেউ খাগড়াছড়ি থাকে, বিভিন্ন জায়গায় তারা চাকরির সুবাদে চলে গিয়েছে। তো এখানে এই দুইটা ছেলে আছে, বিষ্ণু আর অলোক। অলোক ব্যবসা করে আর বিষ্ণু একটা স্কুলের টিচার। তো ওর ওয়াইফ, ওর বাচ্চা, ওদের ঘরে গেলাম, বেশ আপ্যায়ন করলো। অবশেষে চলে আসলাম আমাদের নিজ বাড়িতে। নিজ বাড়িটা তো আমাদের পরিত্যক্ত অবস্থায় আছে। এই যে এখানে পুরা জায়গাটাই আমাদের খোলামেলা পড়ে আছে, কিন্তু পরিত্যক্ত। বাড়িতে কেউ থাকে না, আমরা কেউ থাকি না। তালা খুলে ঢুকেছি, তারপরে তো কারেন্ট থাকে না, যা অবস্থা। তো বাড়িটার এখনও সংস্কার কাজ চলতেছে, আস্তে আস্তে করতেছি। তো কষ্টই লাগে যে এখন বিল্ডিং করেছি, তারপরেও ভালো লাগে না। আগেকার যে বাড়িটা ছিল, আগেকার যে স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলি অনেক ভালো লাগতো, অনেক ভালো ছিল। এখন যদিও সব কিছু হয়েছে ঢাকার মতো, কিন্তু তারপরে কেউ নাই বাড়িতে। আগে আমরা সবাই মিলে একসাথে থাকতাম, কি যে ভালো লাগতো। এখন সবাই চলে গেছি যার যার বিভিন্ন কারণে। কারণ সবাই আমরা বিভিন্ন জায়গায় থাকি। তো যার কারণে বাড়িতে আসা হয় না। একবার বছরে একবার কি প্রয়োজন হলে আসি, তাছাড়া আসি না। আর এই যে আমাদের কলা গাছ আম্মা লাগিয়েছিল, কাঁচা কলা, এই এত বড় হয়ে গেছে, এটাকে পারলাম ঢাকা নিয়ে যাব। আর এটা আমার একটা চাচাতো ভাইয়ের বউ, উনি অসুস্থ ছিলেন, তাকে দেখতে আসলাম। তো অনেক গল্পগুজব করলাম তার সাথে। তো এটা আমার চাচাতো ভাইয়ের ছেলে রবিন, তার ওয়াইফ এবং তার বাচ্চা। তো ওর ছবিটাও তুলে নিলাম, খুবই কিউট হয়েছে। তো স্মৃতিগুলি ধরে রাখলাম, যদি কখনো কেউ, কে বাঁচে কে মরে, তার স্মৃতিটা থাকবে, সেই জন্যই ধরে রাখা আর কি। এটা আমার চাচার বাড়ি। এই যে এটা আমার চাচাতো বোন। সব বাড়িঘর মিলে ছিলাম আমরা একসাথে।
এই যে আমাদের বিছানার চাদরগুলি তুলে আমরা ট্রাঙ্কে রেখে যাই, এগুলো বিছাই নাই, কারণ সকালবেলা চলে আসবো, আবার এগুলো গুছাতে হবে। যার কারণে যে এরকম ছিল আমাদের ঘরটা সেই রকমই পড়ে আছে। কোনো রকমে গুছিয়ে আমরা সকালবেলা আবার চলে আসছি ঢাকার উদ্দেশ্যে। তো এটাই জীবনের নিয়ম। এই যে বাড়িতে এখন আর কেউ নেই, পরিত্যক্ত বাড়ি আমাদের পড়ে আছে শ্মশানের মতো। এসে একটু মোটামুটি একটু ঝাড়ু দিয়ে কোনো রকমে একটা রাত কাটালাম। আর এইগুলি আমার এক চাচি আছে, এইগুলো সে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ঘরটা গুছিয়ে দিয়ে যাবে বলে গেছে। আমিও বলে গিয়েছি যে কাকি এইগুলো একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে যাবেন। ওনার কাছে চাবিটা দিয়ে যাই, মাঝে মাঝে উনি এসে একটু খুলে একটু দেখাশোনা করে আর কি, তেমন একটা কিছু করে না, কারণ তাকে সব দায়িত্ব দেওয়া যায় না। উনিও খুব ভালো মানুষ, শুধু একটু খোঁজখবর নেয় ঠিকঠাক আছে কি না, এইটুকুই আর কি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবারই স্মৃতি ধরে রাখার জন্য আমি আমার এই ভিডিওটা করেছি। আমাদের বুইয়াবাড়ি, আমাদের বুইয়াবাড়ির অস্তিত্ব আজকে কোথায় সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। আমার অতীত স্মৃতি, আমার জন্মভূমি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।